প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নবম ব্যবসা শিক্ষা শাখায় গণিত ক্লাস। এখন আমরা এইমাত্র গণিত ক্লাসে প্রবেশ করেছি। তোমরা যারা যুক্ত আছো বা যুক্ত হবে তারা অবশ্যই তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। আমরা এখনই আমাদের ক্লাসে যেতে চাই। জানো প্রতিদিন মানে এর আগের ক্লাসে আমরা কি করেছি, সমান্তর ধারা। আমরা এখন গুণোত্তর ধারায় যাব। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, বোর্ডের জন্য সচরাচর দেখা যায় যে 1-2 বছর পর পরই এই ধারা থেকে প্রশ্ন সৃজনশীল জন্ম হয়। তা আমরা 13.1 সমান্তর ধারা করেছিলাম। এখন আমরা গুণোত্তর ধারায় যাব। তোমরা তোমাদের পাঠ্য বই বের করো, পাঠ্য বইয়ে চলে আসো। দেখো পাঠ্য বইয়ে গুণোত্তর ধারা অধ্যায় কোথায় আছে খেয়াল করো। গুণোত্তর ধারায় আসো, দেখো তোমাদের বইয়ের কত নম্বর পৃষ্ঠায় আছে দেখি। পেজ নাম্বার 259। 259 পৃষ্ঠায় আছে। তোমরা অবশ্যই সাউন্ডটা একটু সমস্যা মনে হচ্ছে, সাউন্ড তো একটু আস্তে হতে পারে, আসলে ডিভাইসে সাউন্ডে একটু প্রবলেম মনে হয়। মোবাইল দিয়ে ক্লাস নিলে তো সাউন্ডটা খুব জোরে আসে, কিন্তু তোমরা একটু ভলিউম বাড়িয়ে নিও। ঠিক আছে, আমরা শুরু করি। শুরু করা যাক আমাদের ক্লাস। গুণোত্তর ধারা কি সেটা আমরা এখন জানবো। সসীম ধারায় ছিলাম আমরা, এখন আমরা গুণোত্তর ধারা। ঠিক আছে, চ্যাপ্টার কত? গুণোত্তর ধারা, এটা না? আচ্ছা, এখানে প্যাডে লিখতে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। গুণোত্তর ধারা না? দেখো গুণোত্তর ধারা মিন্স এটা। এখানে এখান থেকে এইটুকু আমরা কপি করে নিয়ে যাই এখানে। তোমরা আমার কথা বুঝতে পারছো? সাউন্ডে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট দেখে বুঝবো যে আসলে একটা সাউন্ডের সমস্যা আছে। হয়তোবা এখানে সাউন্ড ডেলিভারিতে একটু প্রবলেম থাকতে পারে, কম সাউন্ড যেতে পারে। এটা নিয়ে যাবো আমরা এখানে। দেখা যাক। এটাই আমাদের আলোচ্য বিষয়। গুণোত্তর ধারাটা আসলে কি? গুণোত্তর ধারা হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করবে। যে কোনো পদ ভাগ তার আগের পদ। অবশ্যই তোমরা বইটা বের করবে, বইটা না বের করলে কিন্তু আসলে হবে না, তোমাকে বই বের করতে হবে। কতজন যুক্ত আছো ঠিক বুঝতে পারছি না, নাকি হাজিরা দিয়ে সব চলে যাচ্ছ তাও ঠিক বোঝা যাচ্ছে না এখানে। ঠিক আছে, দেখো মনে করো 3 একটা পদ, 3 একটা পদ, তারপরে মনে করো একটা পদ দিব আমি 6, তারপরে একটা পদ দিব বা 12, তারপরে 24, তারপরে 48। এই টাইপ ধারা, দিস টাইপ ইজ গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা যে কোনো পদ ভাগ তার আগের পদ। দেখি আমরা ভাগ করি কি হয়। তুমি এখানে এইটাকে এইটা দিয়ে ভাগ করো, কত হয় দেখি। 6/2, সরি 6/3 না, ইকুয়াল টু 2 হয়। আবার দেখো এইটাকে এইটা দিয়ে ভাগ করলে কত হয়? 12/6, এটাও কিন্তু 2 হয়। এখানে এটাও কিন্তু 2 হয়। ঠিক আছে, এইটা ভাগ এইটা কত হয়? 24 ভাগ ভাগ দিব আমি 12, কত হয়? এটা 2 হয়। আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়? 48/24, এটাও কত হয়? এটাও 2 হয়। সবগুলো পদই কিন্তু ভাগ করলে মিলাতে হবে। আগের বার সমান্তর ধারায় আমরা কি করেছিলাম?
সমান্তর ধারায় আমরা করেছিলাম বিয়োগ থেকে মিলে করেছিলাম। সেটা কীরকম? মনে করো এখানে 3 + 5 + 7 + 9 প্লাস ডট ডট ডট। দেখো এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 2। এটা থেকে বাদ দিলে 2, এটা থেকে বাদ দিলে 2, এরকম টাইপ। এটা হচ্ছে বাদের টাইপ মানে সমান্তর ধারা, আর এটা ভাগের টাইপ, ভাগ গুণ একই স্টাইল, এই জন্য গুণোত্তর ধারা বলা হয় একে। এখন গুণোত্তর ধারার কয়েকটা ফর্মুলা আছে, আমরা সেটা এখন লেখার চেষ্টা করি। দেখি কয়েকটা ফর্মুলা লিখি আমরা এখানে, দেখি ফর্মুলাগুলো কি কি। প্রথম কথা হচ্ছে সাধারণ একটা ধারা, ধারাটা কিভাবে লেখা হয় সেই ধারাটা লিখো। ধারাটা হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ডট, এইভাবে সামনের দিকে আগাবে। তারপরে যথারীতি প্রথম পদকে বলা হয়, প্রথম পদ ইকুয়াল টু এ, প্রথম পদ এ, আর সাধারণ অনুপাত মানে ভাগফল, অনুপাত, অনুপাত ইকুয়াল টু কত হয় দেখি। যে কোনো পদ ভাগ তার আগের পদ, এটাকে এইটা দিয়ে ভাগ করো, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে পারো, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে পারো, যেটা ইচ্ছা সেটা করলেই হবে। এটা এ আর ডিভাইডেড বাই এ, ভাগ করলে এ এ কাটাকাটি হয়ে যায়, শুধুমাত্র আর থাকে। তার মানে এইটুকু আমার মনে রাখতে হবে, প্রথম পদকে বলা হবে এ এবং সাধারণ অনুপাতকে বলা হবে আর, এই দুটো টার্ম আমার মনে রাখবো। কিন্তু সমান্তর ধারায় কি বলেছিলাম? সাধারণ অন্তর, তাই না? এখন দেখো, এখন আমরা লিখি আরো কিছু সূত্র। এনতম পদ, এনতম পদ, এটা সূত্র আকারে তুমি মনে রাখো এই দুটা। এটা হচ্ছে এনতম পদ, এনতম পদের সাংকেতিক ভাষা হচ্ছে টিএন, ট্রাম অফ এম। কোনো কোনো সময় ইউএনটা লেখা হয়, এরকম লেখা হয়, কিন্তু এক এক সময় কিন্তু এক এক ভাষা ব্যবহার করা হয়। এটা রিজার্ভ ওয়ার্ড, এই সিম্বল দ্বারা তোমাকে বুঝতে হবে এনতম পদ। এনতম পদের ফর্মুলা কি? আবার কোনো কোনো সময় টিএনও, এই ছোট টিএনও দেওয়া হয়। এক এক বইয়ে এক একভাবে ফর্মেশন করা আছে, তবে আমরা বাংলায় লিখবো এনতম পদ। এনতম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এটা কিভাবে হলো, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা কীভাবে হলো সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে, যে স্যার আপনি এই সূত্র কীভাবে পেলেন। দেখো আমি ধারাটা এই পাশে নিয়ে আসি আবার। একটু আগে যে ধারাটা লিখেছিলাম সেই সাধারণ ধারাটা থেকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে। সেটা হচ্ছে এ প্লাস এ আর প্লাস, তোমাদের হেডফোন থাকলে হেডফোন লাগাইতে পারো, একটু সাউন্ড কম আসে, কারণ ডিভাইসের মানে শেয়ারিং ডিভাইস, তো শেয়ারিং ডিভাইস সাউন্ড একটু কম আসে। ডাইরেক্ট মোবাইল হলে সাউন্ডটা খুব বেশি পেতাম আমরা, শেয়ারিং করতে গেলে সাউন্ড কিছু পড়ে যাচ্ছে এখানে। আচ্ছা যাই হোক, এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর 4 প্লাস ডট 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 ডট, এই ধারাটা। ঠিক আছে, ওকে ঠিক আছে। এইবারে আমরা কি করব, এটাকে আমি তো এইভাবেও লিখতে পারি, দ্যাট ইমপ্লাইজ ধারাটাকে একটু মডিফাই করতে যাচ্ছি আমি। এ আর টু দি পাওয়ার 0 প্লাস এ আর টু দি পাওয়ার 1 2 মাইনাস 1, তারপরে লিখতে পারি এ আর টু দি পাওয়ার, এ আর টু দি পাওয়ার, লিখো এইগুলা। এ আর টু দি পাওয়ার, এই টুটা বহাল রাখবো, টুটা বহাল রাখতে গেলে লিখতে পারি 3 মাইনাস 1 প্লাস এ আর টু দি পাওয়ার, লিখতে পারি 4 মাইনাস 1, 3 বহাল রাখবো, এখানে 1 আছে, 1টা বহাল রাখার চেষ্টা করছি এটা দিয়ে, প্লাস এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 প্লাস ডট 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 ডট, এই ধারাটা আর কি। ঠিক আছে, এখন দেখো আমি যদি বলি এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ, এটাকে আমি একটু মডিফাই করে লিখি, এটাকে আমি ইরেজ করি একটু। এখানে লিখবো 1 মাইনাস 1, 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0। তোমরা জানো আর টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পর 0 মানে কিন্তু 1, এটা আমরা জানি। তা এটা হচ্ছে কততম পদ? প্রথম পদ। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ। দেখো বুঝার রাস্তা কি, এটাকে বলা হয় ট্রাম 1, এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে বলা হয় তৃতীয় পদ, এটাকে বলা হয় চতুর্থ পদ,
এইটাকে বলা হয় পঞ্চম পদ, T5। পঞ্চম পদের সূত্র 5 - 1, দেখো 5 - 1 4 আসছে। আর চতুর্থ পদের সূত্র 3 পাবে আমি, তৃতীয় পদের সূত্র গিয়ে 2 পাবে, এই জন্য 2 - 1, এই যে 3 - 1 করা হয়েছে, 4 - 1। তা আমরা যে সূত্রটা লিখেছি সেটা হচ্ছে কি, T of n equal to a r to the power n - 1। ঠিক আছে, এটা হচ্ছে n তম পদের ফর্মুলা, n তম পদ, n তম পদ। ঠিক আছে, n তম পদের ফর্মুলা এটা সূত্র এইটুকু লিখে রাখো। এই সূত্র দিয়ে আমরা এখন দুই একটা প্রবলেম সলভ করি। দেখা যাক, আমরা পাঠ্য বইয়ে আসো তুমি, দেখো তোমার পাঠ্য বইয়ের অবস্থা কি। আরেকটা ক্লাস লাগবে, এক ক্লাসে শেষ হবে না এগুলা। দেখো পাঠ্য বইয়ে আমি আসি, তুমি অবশ্যই পাঠ্য বইয়ে থাকবে। এত ধারার এটা উদাহরণেও তো পেয়ে যাচ্ছি আমরা একই প্রবলেম। এখানে কি বলেছে, এখানে কি বললো যে এইটা ধারার এততম পদ কত, এইটাই করি আমরা। সুন্দর একটা প্রবলেম পেয়েছি, সামনে বাঁধলো, একটু সলভ করি আমরা এখানে। ঠিক আছে, দেখি এই প্রবলেমটা ওখানে নিয়ে যাই। এই প্রবলেমটা এখানে সলভ করার চেষ্টা করি। আমরা উদাহরণ দেখব না, উদাহরণ না দেখে কিন্তু আমরা এগুলো সলভ করব। এই প্রবলেমটা সলভ করব। কত অধ্যায় আমরা, 13.1 না? দেখি এটা সলভ করি। 13.1, 13.1 না 13.2, সরি। বলছে এত 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 ধারার দশম পদ কত, তাই না? দশম পদ কত, তুমি এটা কোন ধারা তা লিখতে হবে আগে। সলিউশন লিখি আমরা, উদাহরণ দেখব না। উদাহরণ, প্রথম পদ ধারা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 একটা ধারা। প্রথম পদ কত? প্রথম পদ a ইকুয়াল টু আসলে 2, আর সাধারণ অনুপাত r ইকুয়াল টু আসলে কত, দেখি আমরা কয়েকটা ভ্যালু টেস্ট করি এখানে। একটা টেস্ট করলে আপনার 4/2 না, 4/2 এটা একটা, 8/4 এটা আরেকটা। আলটিমেটলি এটা কত দাঁড়ায়, r ইকুয়াল টু আসলে 2 হয়। ঠিক আছে, r ইকুয়াল টু 2 আর a ইকুয়াল টু 2, r ইকুয়াল টু 2, a ইকুয়াল টু 2। বলতে ধারাটির দশম পদ কত, আমরা জানি n তম পদ। আমরা জানি ধারাটির n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n - 1, তাই না? তাই এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি দেখো তো। দ্যাট ইমপ্লাইজ, একটু হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে পেজটা, একটু অপেক্ষা করো। কোথায় গেল পেজ ঠিক খুঁজে পাচ্ছি না, নাকি সব ডিলিট হয়ে গেল? তাও আচ্ছা, পেয়েছি। এই পাশে চলে আসছে, এই জায়গায় ছিলাম আমরা না, একটু প্রবলেম হলো টাচের কারণে। এইটা, এই প্রবলেমে ছিলাম। সূত্র হচ্ছে এখানে n এর মান কত, n ইকুয়াল টু এই যে 10, এই যে 10টা, n ইকুয়াল টু 10 না? দ্যাট ইমপ্লাইজ T10 মানে দশম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 10 - 1। একটু ক্যালকুলেটর বের করলে ভালো হয় আমার জন্য। দেখি কমেন্ট, সবাই তো নাম্বার লিখছো, একটু অ্যান্সারটা আমাকে বলো যে স্যার আপনার উত্তর এইটা হচ্ছে। T of 10 তাহলে কত হয় দেখি। 10 ইকুয়াল টু দশম পদ ইকুয়াল টু a মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু কত হয়, 2 টু দি পাওয়ার 10 হয় না? 2 10 বার গুণ, যদি ক্যালকুলেটর না থাকে 2 10 বার গুণ, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা যা হয় তাই অ্যান্সার। দেখি কত অ্যান্সার ওদের, আমরা একটু উদাহরণ দেখিয়ে আসি।
উদাহরণের উত্তরটা কত ছিল একটু দেখে আসলে আমাদের জন্য সুবিধা হবে। দেখি অ্যান্সারটা কত বের করছে ওরা। এখানে অ্যান্সারটা তো মাথা খারাপ হয়ে গেছে পুরো কম্পিউটার। এখানে কত দেখি, কত নাম্বার 13 না, আরো দেরিতে আছে। যাই হোক, কি তোমাদের কমেন্ট থেকে অ্যান্সার কি আসে না যে স্যার অ্যান্সারটা এত হয়? অ্যান্সারটা তো আসা উচিত ছিল। এই যে পেয়েছি আমরা, দেখি মাল্টিপল করে কত হচ্ছে। 2 to the power 10 আসার কথা উত্তর। এটা কিন্তু কাজে লাগবে তোমাদের ভবিষ্যতেও। এই যে ফাইনাইট ধারা এই চ্যাপ্টারে না, সমান্তর ধারা আমরা করেছি, আমরা গুণোত্তর ধারার মধ্যে আছি। আমি তো সিরিয়ালে আগাবো। খুব একটা বেশি কঠিন না কিন্তু চ্যাপ্টারটা, অপেক্ষাকৃত বেশ সহজ। স্টুডেন্টরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এই চ্যাপ্টারটা অ্যান্সার করতে বোর্ড পরীক্ষায়, এবং বোর্ড পরীক্ষায় সেইভাবে ওদেরকে লোভনীয়ভাবে চ্যাপ্টারটা থেকে ওদের বিভিন্ন প্রকার এমসিকিউ অফার দেয়, সিকিউ অফার দিচ্ছে এখান থেকে। এই যে পেয়েছি না, এটা কত, এটা কত নম্বর প্রবলেম? 10 না? এই যে ঠিক আছে, এই যে অ্যান্সার এখানে ওই 2 to the power একই জিনিস আসছে। আমরা একবারে করবো, আমরা একটু ঢং করবো না। 1024 না, একবারে টোটাল 1024 লিখে দাও। এখানে লিখবো 1024, এটা অ্যান্সার। টার্ম অফ 10 মানে দশম পদ। ঠিক আছে, নেক্সটে আমরা আসি। নেক্সট এখানে আসো, এটা তো আর করবো না, আমরা কোন নতুন কিছু করি আমরা দেখি। বইয়ে যাই আবার। তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে বই বের করো, বইয়ে কলম দিয়ে একটু দাগ দাও, পেন্সিল দিয়ে একটু দাগ দেওয়ার চেষ্টা করো। আমরা 8 ক্লিয়ার করেছি এখান থেকে। এত গুণোত্তর ধারা এগুলো পরে করবো, আমরা কঠিনগুলো একটু পরে করবো। এই রিলেটেড প্রবলেম আরও 2-1টা সলভ করি। সমষ্টি আজকে না, নেক্সট ক্লাসে সমষ্টি। সমষ্টি নেক্সট ক্লাস। আমরা মূল প্রবলেমে যাই, অনুশীলনীতে যাই। এই যে 13.2, ধারাটির অষ্টম পদ নির্ণয় করো, 14 পদের সমষ্টি নির্ণয় করো। এই 7 নম্বর প্রবলেমটা করি, দেখা যাক কি হয়। আমরা করব 5 এবং 7 দুটোই করব। এখান থেকে এইটা নিয়ে যাই আমরা, এইটুকু কাজে লাগবে আমাদের। দেখো এইটুক প্রশ্ন আমরা অ্যান্সার করার চেষ্টা করি। ঠিক আছে, এটা কত অধ্যায়? অধ্যায় হচ্ছে 13.2 ম্যাথ, ক্লাস 9-10 না, 9 বা 10 একই কথা। এখন দেখো এখানে প্রথমটা তোমরা নিজেরাই পারবে। বলছে কি 5 নম্বর সলিউশন, সলিউশন নাম্বার 5, যে এত 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে প্রথমে লেখো ধারাটা 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8, আস্তে আস্তে 50% ডিসকাউন্ট হচ্ছে, খেয়াল করছো? অর্ধেক অর্ধেক চলে আসছে। প্রথম পদ এ কত? a ইকুয়াল টু 64, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত ডি অনুপাত আর ইকুয়াল টু যে কোনো পদ ভাগ তার আগের পদ, 32 ভাগ 64 না, ইকুয়াল টু হাফ হয়। যাক, এই দুটো মান আমরা বের করেছি। এখন বলছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। খুবই ইজিতে পারবে। 8তম পদ একবারে লিখি, অতএব 8তম পদ। টার্ম অফ 8 এর ফর্মুলা লিখে দিই, a r⁻8 - 1 একবারে ফর্মুলা। তুমি চাইলে ফর্মুলাটা এখানে সাইড নোটে লিখে দিতে পারো, যে আমরা জানি tn ইকুয়াল টু a r⁻n - 1। গুণোত্তর ধারার কিন্তু এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এখন আসো। আমার কথা কি একটু কম আসছে মানে সাউন্ড, একটু ভোকালটা অপেক্ষাকৃত একটু কম। দেখা যাক লাইভে আসি কিনা, না কেটে গেল লাইভ, তাও তো বুঝতে পারছি না। একটু অপেক্ষা করে আমি চেক করি একটু। অনেক সময় নেট না থাকলে লাইভটা বোঝা যায় না। ঠিক আছে, লাইভ আসি, কিন্তু সাউন্ডটা অনেক কম আছে। তোমরা একটু হেডফোন দিয়ে কোনো মন্তব্য করো, কোনো সমস্যা থাকলে কোনো মন্তব্য করবে। প্রয়োজনে হেডফোন লাগাও, সাউন্ডটা পাবে ক্লিয়ারই। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো
আমরা দেখে আসি আসলে সাউন্ডের কী অবস্থা। সাউন্ড ডেলিভারি দেখো, সাউন্ড ডেলিভারি মোটামুটি ঠিকই আসছে। এখানে আসছে আরেকটু বেশি হলে ভালো হতো, জোরে কথা বলতে হবে, আসলে সাউন্ড ডেলিভারিটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখান থেকে। ঠিক আছে, আমরা আবার পাঠে যেতে চাই। এখানে এ মানে কত? 2 না? না, এ মানে 2 না, এ মানে এখানে এ মানে হচ্ছে এইটা 64 64 ইন্টু আর মানে হাফ, হাফের পর এখানে 7, হাফের পর 7, তাই না? ঠিক আছে, ইকুয়াল টু কত হয়? 64 ইন্টু 1/2 to the power 7। ঠিক আছে, কাটাকাটি করলে কত হয়? 64 ডিভাইডেড বাই 2 to the power 7 মানে 2 কতবার গুণ হয়? কাটাকাটি করলে 2 প্রথমে হয় 4 দিলে হয় 16 ইন্টু, আমি মনে মনে করছি আর কি, আমার ক্যালকুলেটার নাই তো এই কারণে এইটা করছি। 4ই হয় 16, 2 to the power 4 হয় 16, আর 2 to the power 3 হয় হচ্ছে 8। এটা কাটাকাটি করলে 4 16 64, এটা কাটাকাটি করলে কোথায় 2, মানে উত্তর হাফ। অ্যান্সারটা দেখো তো, অ্যান্সারটা মিললো কিনা আমাদের। অতএব ট্রাম 8 ইকুয়াল টু হাফ, এটা কিন্তু অ্যান্সার। আশা করি অ্যান্সারটা বুঝতে পারছো। উত্তরটা ভুল গেলে আমাকে কমেন্ট করো যে স্যার আপনার উত্তরটা হয়নি বা উত্তরটা ভুল গেলে। ঠিক আছে, নেক্সট করব কত নম্বর? 7 নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 7। সলিউশন নাম্বার 7। 7টা দেখো কি হয়, মনোযোগ দিয়ে খেয়াল করো। 7 নম্বর প্রবলেমে কি আছে দেখো। 7-এ এত 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 ধারার কোন পদ এত, একটু উল্টা প্রবলেম। কোন পদ এত, আগে ধারাটা লিখে ফেলো। ধারাটা হচ্ছে 128 প্লাস 64 প্লাস 32। ঠিক আছে, তার ডট 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 এইভাবে আস্তে আস্তে যেহেতু কমছে, কোথায় গিয়ে একটু হাফ পাবো সেটা আমাদের দেখতে হবে। এখানে প্রথম পদ কত? প্রথম পদ a ইকুয়াল টু 128, প্রথম পদ a ইকুয়াল টু 128, সাধারণ অনুপাত, কমন রেশিও আর কি, অনুপাত r ইকুয়াল টু যে কোনো পদ ডিভাইডেড বাই আগের পদ, এইটাকে এইটাতে ভাগ করো। তার মানে কত ভাগ করলে কত হয় দেখো তো, 64 ভাগ 128 ইকুয়াল টু কিন্তু হাফ হয় না? এর মান জানা, হাফের মান জানা। এখন বের করব ধারাটির কোন পদ এত। ধরি ধারাটির n-তম পদ, ধরি n-তম পদ, n-তম পদ মানে tn ইকুয়াল টু হাফ। এই যে বলছে ধারাটির এটা নির্ণয় করতে বলছে, ধারাটির n-তম পদ হাফ ধরে নিলাম আমি। দেখা যাক, আমরা এখানে কোশ্চেনে আসি, তোমরা নিজেরা দেখো। এখানে ক্যালকুলেশন করো। n-তম পদের সূত্র কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হাফ। কিছুই না, এখন শুধু ক্যালকুলেশন ছাড়া আর কোনো কাজ নাই। দেখো এটার মান তো হাফ। আচ্ছা, এর মান আর এর মান জানা আমার, এই যে এর মান 128 ইন্টু আর এর মান হাফ, হাফের পরে যাবে n মাইনাস 1। ঠিক আছে, হাফের পরে n মাইনাস 1, দ্যাট ইমপ্লাইজ ইকুয়াল টু হাফ। দ্যাট ইমপ্লাইজ আমরা এক কাজ করি, 128, আচ্ছা এক কাজ করি আমরা এখানে 128 ক্যালকুলেশন তুমি তোমার মধ্যে নিয়ে যাও, ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হাফ। ঠিক আছে, দ্যাট ইমপ্লাইজ এটা মাল্টিপুল করে দাও, অথবা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, এটা কত হলো 128 ইন্টু 2। ঠিক আছে, দ্যাট ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, এইটা কত হয় 2 এর পাওয়ার, এইটা হয় 2 এর পাওয়ার 8
8 দুগুণ মনে করো 16, 16 দুগুণ 32, 4 এ 32, 5 এ 16, 4 হচ্ছে 5 এ 32, 6 পাওয়ার দিলে 64, 7 পাওয়ার 7 পাওয়ার ইন্টু 2। কোনো ভুল গেলে তোমরা কমেন্ট করো, ক্যালকুলেশন ছাড়া এর মধ্যে কোনো কাজ নেই এই মুহূর্তে। দ্যাট ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এই দুটো কিন্তু যোগ হয়, বেজ সমান হলে কিন্তু পাওয়ার যোগ হয়, ঠিক আছে? বেজ সমান হলে কিন্তু পাওয়ার যোগ, দ্যাট ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার, আচ্ছা বেজ সমান হলে পাওয়ার যোগ সেটা ঠিক আছে। এখন নতুন একটা সূত্র দেখো, a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n যদি হয়, অতএব m ইকুয়াল টু n লেখা যায়। এগুলো কিন্তু সব ফর্মুলা, সেইটার ধারাবাহিকতায় দেখো তো এইটা বেজ সমান, তাহলে পাওয়ার সমান হবে। পাওয়ারে কি কি আছে? পাওয়ারে আছে, অতএব লিখতে পারি আমি, অতএব n মাইনাস 1 ইকুয়াল টু 8, n minus 1 equal to 8, that implies n equal to 8 plus 1, that implies n equal to 9। উত্তর আসলে নবম পদ, দেয়ারফর অ্যান্সারটা কত আসে? নবম পদ। আশা করি লেখা শেষ এটুকু, ভালো করে তোলো, নোট তোলো। এখন আসি নবম পদ, না? তার মানে এটার উত্তর হচ্ছে নবম পদ। 7 নম্বরের অ্যান্সার 9তম পদ। সুন্দর করে অ্যান্সারটা তুলো। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তোমরা এটা খাতায় তুলবে, দেখি বইয়ের মধ্যে আর তেমন কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ধারাটির কোন পদ এত, 9 নম্বর প্রবলেম, একই প্রবলেম। আমরা 9 ইচ্ছা করলে এখান থেকে করতে পারি, দেখি চেষ্টা করি। এইটা, এই 9ও তো একই প্রবলেম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম বোর্ডের জন্য। মাঝে খুবই ঢাকঢোল পিটা এই প্রশ্নটা মাঝে মধ্যে বোর্ডে আসে, ঠিক আছে? আমরা কত 13.2 না? দেখি এটা, এটা ধারাটির কোন এত এততম পদ, এই ধারাটার কোন পদ এত? সলিউশন শুরু। এ ইকুয়াল টু লিখে দিই, শর্টকাটে করি, সময় স্বল্পতা, আমাদের হাতে সময় কম। আমরা এ ইকুয়াল টু মানে এটি প্রথম পদ, এ মানে প্রথম পদ, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে বলা হয় আর, না? আর ইকুয়াল টু দেখি কত, -1 ভাগ 1/√2। যে কোনো পদ ভাগ তার আগের পদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু। -1 ভাগ তার আগের পদ, তার মানে এটা যদি আমি উল্টাই, দ্যাট ইমপ্লাইজ আর ইকুয়াল টু আসবে -1 গুণিত √2/1, তাই তো? 1 কাজে লাগবে না, দ্যাট ইমপ্লাইজ আর ইকুয়াল টু -√2। এইটা কাজে লাগবে, এইটা কাজে লাগবে, এইটাও লাগবে। এ আর আর এর মান আছে। এখন বলছে ধারাটির কোন পদ এত, ধরি ধারাটির n-তম পদ ইকুয়াল টু 8√2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরি ধারাটির n-তম পদ 8√2, দ্যাট ইমপ্লাইজ n-তম পদের সূত্র ar টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 8√2। এর মান জানা, এর মান আমার কত? এর মান দেখতে হবে, এখানে কত দেখতে হবে, এর মান 1/√2, এর মান 1/√2, এর মান কিন্তু 1/√2 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে -√2, না? -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 8√2। খুবই ইমার্জেন্সি ক্যালকুলেশন এবং মানে এর মধ্যে খুব বুঝার অনেক কিছু রয়েছে। এটা n-1 ইকুয়াল টু 8√2 ইন্টু 2 ইন্টু √2 আর কি। এটা গুণ করো, দেখো তো কত হয়। কিছুই করি না এখানে, জাস্ট এটাকে এই পাশে নিয়ে এসে গুণ করে দিছি আমি। এক পাশের ভাগ আর এক পাশে গিয়ে গুণ হয়, সেই নিয়মে এখানে ক্যালকুলেশন করা হয়েছে। এখানে -√2 হোল টু দি পাওয়ার কত দেখো, n-1 ইকুয়াল টু
8√2 মানে 16, দ্যাট ইমপ্লাইজ মাইনাস রুট টু হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু 16 কতর পাওয়ার 16 √2 এর পাওয়ার নিঃসন্দেহে 8 4 তো 8 হবে 4 কিন্তু 2 এর পাওয়ার 4 দিলে 2 এর পাওয়ার 4 দিলে হচ্ছে 16 হয়, বাট √2 এর পাওয়ার অবশ্যই 8 দেওয়া লাগবে, নইলে 16 হবে না। √2 এর পাওয়ার কিন্তু আসলে 8 দেওয়া লাগবে, ডাবল হবে। √2 এর পাওয়ার 8 হলেই কেবলমাত্র 16 হবে। 8টা ভালো বোঝা যাচ্ছে না এখানে, কিন্তু কথা আছে এখানে একটা মাইনাস দিতে হবে, কারণ বামের মাইনাসটা তুমি অ্যাভয়েড করতে পারবে না। এখানে একটা মাইনাস রিসিভ করাতে হবে তোমাকে, কারণ মাইনাসের উপর জোর সংখ্যা পড়লে মাইনাস মাইনাসই বহল থাকে। এই মাইনাসটা মনে রেখো, কারণ এখানে মাইনাস আছে তো এখানে মাইনাস বহল রাখতে হবে, কারণ মাইনাসের উপর জোর সংখ্যা যদি পড়ে, মাইনাসের হোল টু দি পাওয়ার যদি জোর হয় তাহলে প্লাস হয়ে যাবে। এখন বেস সমান হলে কিন্তু পাওয়ার সমান না, অতএব পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান ইকুয়াল টু 8, দ্যাট ইমপ্লাইজ n ইকুয়াল টু 9। উত্তর নবমতম পদ, অ্যান্সার নবম পদ, অ্যান্সারটা হচ্ছে 9তম পদ, 9তম পদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কই গেল আবার, শুধু দৌড়াচ্ছে কেন রাস্তা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমরা যে কয়টা প্রশ্ন তুললাম সুন্দর করে, এই কয়টা প্রশ্ন যদি সুন্দর করে খাতায় তুলো তাতেও তুমি গেইন করতে পারবে। অবশ্যই তুমি বুঝে তুলছো, না বুঝে তো আর প্রশ্ন তোলো নাই। ঠিক আছে, যদি না বুঝতে পারো আবার ভিডিওটা টেনে আবার দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। এবং বাসায় হেল্পিং বই যদি থাকে সেই বইটাও প্রয়োজনে দেখতে পারো। তারপরেও ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সকলের জন্য শুভকামনা।